আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব মজার টপিক নিয়ে কথা বলা যাক, ব্যালেন্সিং অফ মাসেস। নামটা শুনে একটু ভারী কি মনে হলেও এর আসল মানে কিন্তু খুব সোজা। এর মানে হলো কিছু মেশিন কেন মাখনের মতো স্মুথ চলে আর অন্য কিছু মেশিন চলার সময় কেন থরথর করে কাঁপতে থাকে। আজ আমরা সেই রহস্যটাই বুঝব। এই অভিজ্ঞতাটা আমাদের সবারই আছে, তাই না? যেমন ধরুন, একটা পুরনো ওয়াশিং মেশিন যখন ফুল স্পিডে ঘুরে মনে হয় যেন ওটা নেচে নেচে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। কিংবা একটা পুরনো টেবিল ফ্যান যেটা চলার সময় এমন ঘর ঘর আওয়াজ করে আর কাঁপে যে ভয় লাগে এই বুঝি ভেঙে পড়ল। তো এই যে কাঁপুনি বা ভাইব্রেশন, এর পেছনে আসল কারণটা কি? এর পেছনের মূল ভিলেন হল আনব্যালেন্সড ইনার্শিয়া ফোর্সেস। দেখুন, যে কোনো মেশিনের ঘোড়ার অংশগুলিতে মানে রোটেটিং পার্টসে জড়তার কারণে একটা বল তৈরি হয়। যখন এই বলগুলো একে অপরকে পুরোপুরি ক্যান্সেল আউট করতে পারে না, মানে একে অপরের প্রভাবকে নষ্ট করতে পারে না, তখনই ভাইব্রেশন শুরু হয়। আর এই ভাইব্রেশন কিন্তু শুধু বিরক্তিকরই নয়, এটা মেশিনের মারাত্মক ক্ষতিও করতে পারে। আর ঠিক এখানেই এন্ট্রি হয় ব্যালেন্সিংয়ের। ব্যালেন্সিং হলো একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক। এর মাধ্যমে মেশিনের ডিজাইন এমনভাবে করা হয় বা দরকার হলে পাল্টানো হয় যাতে এই আনব্যালেন্সড ফোর্সগুলোকে একদম কমিয়ে আনা যায় বা পুরোপুরি শেষ করে দেয়া যায়। বিশেষ করে হাই স্পিড মেশিন যেমন গাড়ির ইঞ্জিন বা প্লেনের টারবাইন, এগুলোর জন্য ব্যালেন্সিং জীবন মরণের প্রশ্ন। ঠিকঠাক ব্যালেন্সিং না থাকলে মেশিনের বেয়ারিং বা অন্য পার্টসের ওপর সাংঘাতিক চাপ পড়ে আর বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। ঠিক আছে, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। ব্যালেন্সিং কিন্তু শুধু এক রকমের হয় না, বুঝলেন? এর দুটো প্রধান অবস্থা আছে। একটা হলো স্ট্যাটিক বা স্থির ভারসাম্য, আর অন্যটা হলো ডাইনামিক বা গতিশীল ভারসাম্য। এই দুটো কনসেপ্ট বোঝা খুব জরুরি। স্ট্যাটিক ব্যালেন্স মানে হলো যখন কোনো জিনিস স্থির অবস্থায় ব্যালেন্স থাকে, মানে তার ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক তার ঘোরার অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশনের ওপরেই থাকে। যেমন ধরুন, একটা সিস যখন একদম স্থির, নড়ছে না। অন্যদিকে ডাইনামিক ব্যালেন্স হলো যখন কোনো জিনিস ঘোরার সময়, মানে মোশনে থাকার সময় ব্যালেন্স থাকে। আর এর জন্য শুধু নেট ফোর্স শূন্য হলেই চলবে না, নেট কাপলও শূন্য হতে হবে। কাপল মানে হলো একটা মোচড়ানোর প্রবণতা, একটা টুইস্টিং ফোর্স, মানে ঘোরার সময় কোনো রকম টালমাটাল মোচড়ও থাকবে না। আর এখানেই আসল টুইস্টটা। মনে রাখবেন, যে কোনো সিস্টেম যদি ডাইনামিক্যালি ব্যালেন্সড হয় তাহলে সেটা স্ট্যাটিক্যালি ব্যালেন্সড হবেই, কিন্তু উল্টোটা সত্যি নয়। মানে একটা জিনিস স্থির অবস্থায় ব্যালেন্সড থাকলেও ঘোরার সময় কাঁপতেই পারে। তাই আসল কথা হলো, একটা মেশিনকে চলার সময় স্মুথ রাখতে হলে ডাইনামিক ব্যালেন্স করাটা মাস্ট। তাহলে বলুন তো, একটা মেশিনকে হাই স্পিডে স্মুথলি চালানোর জন্য কোন ধরনের ব্যালেন্সটা বেশি জরুরি? এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ইঞ্জিনিয়াররা এই ব্যালেন্সটা করেন কিভাবে? এর সবচেয়ে কমন উপায় হল কাউন্টারওয়েট ব্যবহার করা, মানে একটা অতিরিক্ত ভর যোগ করে ভারসাম্য ফিরিয়ে আনা। চলুন সবচেয়ে সহজ কেসটা দিয়ে বুঝি। ভাবুন, একটা ঘূর্ণন্ত শ্যাফটে M1 ভরের একটা বস্তু লাগানো আছে যেটা ভাইব্রেশন তৈরি করছে। ঘোরার সময় এই ভরটা বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে। একে ব্যালেন্স করতে ইঞ্জিনিয়াররা কী করেন? ঠিক তার উল্টো দিকে 180 ডিগ্রি অপোজিটে M2 ভরের আরেকটা বস্তু বা কাউন্টারওয়েট লাগিয়ে দেন। লক্ষ্যটা খুব সিম্পল, M2 তৈরি করা সেন্ট্রিফিউগাল ফোর্সটা যেন M1-এর ফোর্সের সমান আর ঠিক বিপরীতমুখী হয়। ব্যাস, তাহলেই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে। এই ব্যাপারটা মনে রাখার একটা সহজ লাইন আছে। ফোর্স মানে হলো মাস আর রেডিয়াসের খেলা। কেন? কারণ সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলাতে মাস m আর রেডিয়াস r দুটোই খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো, আপনি যদি মাস বা রেডিয়াস বাড়ান তাহলে যে আনব্যালেন্সড ফোর্স তৈরি হবে সেটাও বেড়ে যাবে। তাই ব্যালেন্স করার সময় ইঞ্জিনিয়াররা হিসেব করে দেখেন যে ঠিক কতটা মাস কতটা দূরে লাগাতে হবে। কিন্তু রিয়েল লাইফে তো সব কিছু এত সহজ হয় না, তাই না? বেশিরভাগ সময়ই যে আনব্যালেন্সড মাসটা সমস্যা করছে তার ঠিক উল্টো দিকে একই প্লেনে কাউন্টারওয়েট লাগানো সম্ভব হয় না। যখন কাউন্টারওয়েটকে অন্য কোনো প্লেনে লাগাতে হয় তখন কি হয়? আর তখনই একটা নতুন সমস্যা জন্মায়, যার নাম রকিং কাপল। ভাবুন, আনব্যালেন্সড ফোর্সটা একদিকে আর ব্যালেন্সিং ফোর্সটা আরেক দিকে, দুটো আলাদা প্লেনে। এতে কি হয়? ফোর্স তো ব্যালেন্স হয়ে যায়, কিন্তু এই দুটো ফোর্স মিলে একটা মোচড়ানোর মোমেন্ট তৈরি করে, যাকে আমরা কাপল বলি। এর ফলে শ্যাফটটা তার বেয়ারিংয়ের ওপর পেন্ডুলামের মতো দুলতে বা রক করতে চায়, আর এই জিনিসটা বেয়ারিংয়ের জন্য সাংঘাতিক ক্ষতিকর। তাহলে এর সমাধান কি? সমাধান হলো একটা নয়, দুটো ব্যালেন্সিং মাস ব্যবহার করা, দুটো আলাদা প্লেনে।
এটা একটা দারুণ ইঞ্জিনিয়ারিং ট্রিক। এই দুটো ভরকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা একসাথে মিলে শুধু আসল সেন্ট্রিফিউগাল ফোর্সটাকেই ক্যান্সেল করে না, একে অপরের তৈরি করার রকিং কাপলটাকেও ক্যান্সেল করে দেয়। আর এভাবেই সত্যিকারের ডাইনামিক ব্যালেন্স অ্যাচিভ করা হয়। তাহলে একটা রকিং কাপলকে ব্যালেন্স করার জন্য মিনিমাম কটা কাউন্টারওয়েট দরকার? বেশ, বাস্তবে তো একটা মেশিনে একটা মাত্র আনব্যালেন্সড মাস থাকে না, অনেকগুলো থাকতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্লেনে। এই জটিল পরিস্থিতি সামলানোর জন্য ইঞ্জিনিয়ার্সদের কাছে কিছু বিশেষ টুলস বা পদ্ধতি আছে। এর জন্য মূলত দুটো পদ্ধতি খুব জনপ্রিয়। একটা হলো অ্যানালিটিক্যাল মেথড। এখানে ক্যালকুলেশন করে মানে ভেক্টর যোগ করে সমস্ত ফোর্স আর কাপলের মোট প্রভাবটা বের করা হয়, আর তারপর তাকে ব্যালেন্স করার জন্য কাউন্টারওয়েট ডিজাইন করা হয়। আরেকটা হলো গ্রাফিক্যাল মেথড। এখানে ফোর্স আর কাপল দিয়ে পলিগন বা বহুভুজ আঁকা হয়। যদি পলিগনটা সম্পূর্ণ না হয়, মানে ক্লোজড না হয়, তাহলে যে লাইনটা দিয়ে ওটা সম্পূর্ণ হবে সেটাই হলো আমাদের প্রয়োজনীয় ব্যালেন্সিং মাস। অনেকটা একটা পাজল মেলানোর মতো। চলুন তাহলে এতক্ষণ যা যা আলোচনা করলাম তার মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, আনব্যালেন্সড ইনার্শিয়া ফোর্স মেশিনে মারাত্মক ভাইব্রেশন তৈরি করে। দ্বিতীয়ত, স্ট্যাটিক ব্যালেন্স হল স্থির অবস্থার ভারসাম্য, আর ডাইনামিক ব্যালেন্স হল গতিশীল অবস্থার। তৃতীয়ত, সত্যিকারের বা কমপ্লিট ব্যালেন্সের জন্য ফোর্স এবং কাপল দুটোকেই ব্যালেন্স করতে হয়। আর সবশেষে, ইঞ্জিনিয়াররা কাউন্টারওয়েট ব্যবহার করে অ্যানালিটিক্যাল বা গ্রাফিক্যাল পদ্ধতিতে এই সমস্যার সমাধান করেন। এই সংখ্যাটা একবার দেখুন, 1,00,000 আরপিএম। এটা একটা আধুনিক গাড়ির টার্বোচার্জারের ঘোরার স্পিড। ভাবা যায়, প্রতি মিনিটে 1,00,000 বার ঘুরছে। এই সাংঘাতিক গতিতে একটা 1 টাকার কয়েনের থেকেও কম ভরের সামান্যতম আনব্যালেন্সও বিশাল ধ্বংসাত্মক শক্তি তৈরি করতে পারে, যা এক মুহূর্তের মধ্যে বেয়ারিং ভেঙে চুরমার করে নিতে পারে। এখান থেকেই বোঝা যায় যে নিখুঁত ব্যালেন্সিং কতটা জরুরি। স্টিম ইঞ্জিন থেকে শুরু করে আজকের দিনের ইলেকট্রিক গাড়ি বা ভবিষ্যতের ড্রোন, টেকনোলজি যতই এগিয়ে যাক, ব্যালেন্সিংয়ের এই মূল নীতিটা কিন্তু বদলায়নি। একটা মেশিনের এফিসিয়েন্সি, লাইফ আর সেফটির জন্য এটা আজও ততটাই গুরুত্বপূর্ণ। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ফিল্ডে ইনোভেশন করতে হলে এই বেসিক কনসেপ্টগুলোয় দক্ষতা থাকাটা অপরিহার্য। তাহলে শেষে একটাই প্রশ্ন, ভবিষ্যতের কোন দারুণ ইনোভেশনটা একদম নিখুঁত ছন্দে চলবে? কারণ আপনার মতো কোনো এক ইঞ্জিনিয়ার এই ব্যালেন্সিংয়ের সহজ কিন্তু শক্তিশালী নীতিটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছিলেন। একবার ভেবে দেখুন তো।